শুরু হচ্ছে কলির অভিশাপ। হুর, শিয়ালদার এই অখাদ্য ডাল তরকারি খেয়ে খেয়ে শেষটায় গিয়ে মনে হয় গ্যাস্ট্রো ডিপার্টমেন্টেই ঠাঁই হবে। না, এবার মায়ের হাতের লাউ চিংড়ি আর ইলিশ ভাপা স্টমাকে না পড়লে স্বয়ং ক্ষুধার দেবতাই বুঝি রুষ্ট হবেন। শুভজিৎ বিশ্বাস ওরফে শুভ একটি মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে। দৈনিক ডিপার্টমেন্টাল প্রেশার আর শহরের স্যাঁতস্যাঁতে পরিবেশটা থেকে খানিক হাঁপ ছেড়ে বাঁচতেই সে ঠিক করে এই উইকেন্ডে তার স্বদেশে ফিরে যাবে। হাজার হোক, শহরের ফুটপাতে কি আর মায়ের হাতের রান্নার স্বাদ মেলে? শনিবার বিকাল 4টায় লোকালে চেপে সে রওনা হলো। এখানে বলে রাখা ভালো, শুভর বাবা সৌম্যকান্তি বিশ্বাস বল্লভপুর গ্রামের প্রধান। মোটামুটি বেশ সুখ স্বাচ্ছন্দ্যেই দিন চলে যায় এই পরিবারটির। ছেলেকে এতদিন পর নিজের কাছে পেয়ে কিছুটা আবেগপ্রবণী হয়ে পড়লেন জানকী দেবী। না খেয়ে খেয়ে চেহারাটা তো পুরো পাটকাঠি বানিয়ে ফেলেছিস। তা বাবা, একটি কথা বলি, মাসে মাসে যে তোর বাবা 3,000 টাকা করে পাঠাচ্ছে, তাকে শুধু চাউ চাউ আর কি যেন বলে, ও হ্যাঁ, ওই পিৎজা তেলেই কি পাচ্ছে? ওহ, তোমার সব সময় ওই টেরা বেঁকা কথা। ছেলেটা এতদিন পরে বাড়ি এসেছে, কোথায় একটু খাতির যত্ন করবে তা নয়, অমনি ওনার চেহারা নিয়ে পড়েছে। শোনো, ওই চুল না পাকলে আর চেহারা একটু না পড়লে ডাক্তারকে রোগীরা ডাক্তার বলে মনেই করে না। কি ঠিক বললাম তো বাবু? তোমরা দুজনে থামো তো, সারাক্ষণ কিচিরমিচির কিচিরমিচির। শোনো, আমি পুকুরে যাচ্ছি, গাটা একটু ভিজে আসি গে, যা গরম। স্নান শেষে বাড়ি ফেরার পথে নিজের চারপাশটার দিকে তাকিয়ে একরকম মায়া অনুভব করল শুভ। সেই পুরনো তেঁতুল গাছ, যার ডালে বসে তার বাবার সাথে লুকোচুরি খেলত। সেই গোয়াল ঘর, যেখান থেকে একটা পাগলা বাছুর ছুটে পুরো গ্রামকেই মাথায় করে নিয়েছিল। সেই চেনা কুয়ো, যাকে ঘিরে রোজ বসত মা জেঠিমাদের আড্ডা। কিন্তু আজ সেখানে চারপাশের শান্ত আবহ মাঝে পূর্ণিমার আকাশের ন্যায় প্রতিভাত হচ্ছে এক স্নিগ্ধ কোমল আলোক ছটা, এক নারী মূর্তি। তার মুখে রয়েছে এক মধুর গাম্ভীর্য। কাজল না পড়েও তার চোখ যেন গহন রাতের মতো নিবিড়, মন কুমারী সুলভ প্রশান্তিতে নিস্তরঙ্গ। চারুলতা ওরফে চারু এ গাঁয়েরই মেয়ে, দ্বাদশ শ্রেণীতে পড়ে। আমাদের গল্পের প্রধান চরিত্র শুভর সাথে তার আলাপ আজ প্রথম নয়। চারুর বাবা শুভদের বাড়িতে মালির কাজ করে। মা তার জন্মের সময়তেই মারা যায়। তাই সংসার যে একরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে যায় তা বলাই বাহুল্য। তবে প্রেম নামক এই বিচিত্র বস্তু দারিদ্র স্বাচ্ছন্দ্য সমস্ত সামাজিক বেড়াজালকেই হার মানায়। শুভ চারুর প্রতি আকর্ষণটা অনেকদিন আগে থেকেই অনুভব করত ঠিকই, তবে কোনোদিন সামনাসামনি প্রকাশ করতে পারেনি। এর জন্য অবশ্য দায়ী করা চলে তার বাবা সৌম্যকান্তি বাবুকেই। কারণ প্রধানের মতে তার ডাক্তার ছেলের সাথে 7 পাকে বাঁধা পড়তে পারে একটি যোগ্য ডাক্তার কন্যায়, যার দৌলতে তার উত্তরসূরীয় আগামী প্রজন্মে ডাক্তার হয়ে বিশ্বাস পরিবারের এই বংশগত অভিজাত্যর ধারাটা বহাল রাখতে পারবে। যে বাঙালির ইতিহাসের পাতা উল্টালে রাজার ছেলে রাজা হবে এমন স্রোতে গা ভাসানোর নজির উল্লেখ পাওয়া যায়, সে বাঙালির কাছে এহেন চিন্তাধারা প্রত্যাশা করা আশ্চর্যজনক কিছু নয়। পাছে পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হয় এই ভয়ে পিতার কথার বিপরীতে গিয়ে চারুকে আপন করে নেওয়ার মতো দুঃসাহসটা এখনও করে উঠতে পারেনি শুভ। আর কবে পারবে তাও জানে না। বাবা, সকাল সকাল ডাক্তারবাবুর দর্শন পাওয়া গেল, কি সৌভাগ্য এই অভাগিনীর। হ্যাঁ গো শুভদা, কবে এলে? আজই এলাম রে। তারপর বল, উচ্চ মাধ্যমিকের পর কি প্ল্যান? বড় হয়ে গেছিস তো অনেক। কি যে বলো না শুভদা, আমাদের মতো এমন দিন এনে দিন খাওয়া পরিবারের মেয়েদের কি স্বপ্ন দেখতে আছে? কিছুই ঠিক করিনি এখনো গো। জানি না বাবা কবে আবার বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হবে। বিয়ের কথাটা শুনেই বুকের ভেতরটা কেমন শূন্যতা অনুভব করে শুভ। আর এক দণ্ড সময় ব্যয় না করে এখনই প্রেমের প্রস্তাবটা দিয়ে ফেলবে সে ঠিক করে। চারু, কিছু কথা বলার ছিল তোকে। বলতে গিয়ে থেমে যায় শুভ। না না, আজ নয়, পরশু বলবো, যাওয়ার সময়। ইতিমধ্যে তাদের সামনে হাজির হয়েছে চারুর সহপাঠী দেবু, যে এবছর সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় 646 নম্বর পেয়ে শুভর মেডিকেল কলেজেই প্রথম বর্ষে চান্স পেয়েছে। আরে দেবু, আয় আয়, তোর হবু সিনিয়রের সাথে আলাপ করে দিয়ে আয়। শুভদা, ও আমাদেরই ক্লাসে পড়তো, এবার নিটে পাশ করে
তোমাদের কলেজেই চান্স পেয়েছে গো। খুব মেধাবী ছাত্র, ওকে একটু চোখে চোখে রেখো কেমন? শুভ আমতা আমতা করে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই সিনিয়র না। হ্যাঁ হ্যাঁ, কনগ্রেটস ভাই। আজ মঙ্গলবার, শুভর কলকাতায় ফিরে যাওয়ার দিন। গিন্নি গিন্নি, নাড়ু মোয়া নিমকি বোঁদে যা যা আছে সব ওই জারেপুরে বাবুকে দিয়ে দাও, বুঝলে? শহরে ওসব কেনার অবসরটা পায় কোথায় বলো দেখি। নাও নাও, আর দেরি করো না, রাত 9টায় ট্রেন। এদিকে শুভ তাদের গ্রামের সেই পুকুর পাড়ে শেষবারের মতো চারুর দেখা পাওয়ার উদ্দেশ্যে গিয়েছে। কিন্তু একই দৃশ্য দেখতে হচ্ছে তাকে। পুকুর পাড়ে বসে আছে চারু, তবে সে তো একা নয়, তার মাথায় খোঁপা করে দিচ্ছে সে কিনা দেবু। তার পকেটে লাল গোলাপ। এই দিন দেখার জন্যই কি গ্রামে ফিরেছিল শুভ? সত্যিই বিধির কি এই বিধান? নিজের পছন্দসই নারীকে অন্য এক পুরুষের অধীনে দেখার যে তীব্র যন্ত্রণা, তা এক পুরুষই অনুভব করতে পারে। নিজেকে কোনো রকমে সংবরণ করে বাড়ির পথে রওনা দেয় শুভ। যা সে দেখলো তা কোনোদিনই ভোলার নয়। ফেরার পথে চারুদের কুটিরটি লক্ষ্য করে ঢুকে পড়ে সে। রাগে ক্রোধে ঘৃণায় একটা জোরে ঘুষি মেরে সামনের আয়নাটা ভেঙে ফেলল শুভ, যে আয়নার সামনে বসে একদিন চারুর চুল আছড়ে দেবে বলে ঠিক করেছিল। তার প্রেমের ভাঙা স্বপ্নগুলোর মতোই মাটিতে পড়ে আছে কাঁচের টুকরোগুলো। ইতিমধ্যে চারু বাড়ি ফিরে এসেছে। নিজের শয়নকক্ষে পা রাখতেই যে দৃশ্যটা তার চোখে পড়ল, তার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। এ কি শুভদা, তুমি এখানে? আর এসব কি? এত কাঁচের টুকরো কেন? আর তোমার হাত থেকে এত রক্ত বেরোচ্ছে যে! ইস! এ বলেই চারু তার আঁচল থেকে এক থান কাপড় ছেড়ে শুভর রক্তাক্ত হাতে বেঁধে দিতে যায়। কিন্তু শুভ কি শুধু তাই চায়? চোট কি শুধু হাতেই পেয়েছি ভাবছিস? এই হাত দিয়ে যখন এই ছোকরার হাত ধরে পুকুর পাড়ে বসেছিলি, সেই দৃশ্য সহ্য করার যে চোট, তার মলম মাছে তোর কাছে? থাকলে আয়, মিটিয়ে দে এই বুকের জ্বালা। বলেই চারুর হাতটা জোর করে টান দেয় শুভ। এ যেন কোনো পাশবিক আত্মা চালিত করছে শুভকে। এই কি করছো শুভদা? ছাড়ো ছাড়ো, আমার হাতে লাগছে। শুভদা ছাড়ো, লাগছে। খুব দরদ উঠলে উঠছে না ওর ওপর? ওর মধ্যে এমন কি রয়েছে যা আমার নেই? চা কচি ডাক্তারকে পেয়ে এখন এই বুড়োর কথা ভাবতে ভালো লাগে না, তাই না? মনে রাখিস, তোর বাবা আমাদের বাড়িতে কাজ করে বলেই তোদের পেটে দুটো দানা পড়ে। তোর মতো 10টা রাস্তার মেয়েকে ইউ বেঁচে দিতে পারি, বুঝলি? আর তোর ওই ছোকরা ডাক্তারকে কলেজ ক্যাম্পাসে সকলের সামনে বিভস্ত করে যদি না নাগিয়েছি, তবে আমার নামও শুভজিৎ বিশ্বাস নয়। আর এখন চাঁদের আলোয় এতক্ষণ চারপাশের পরিবেশটা যেমন স্নিগ্ধ লাগছিল, মুহূর্তের মধ্যে কালো ঘন মেঘরাশি তা গ্রাস করে একটা ছমছমে আবহ তৈরি করলো। পুরো ব্যাপারটাই অগোচর রইল না চারুর বাবার কাছে। মেয়ের এহেন করুণ দশা সহ্য করতে না পেরে থানায় গিয়ে হাজির হন তিনি। দাবি একটাই, বিচার। সবই তো বুঝতে পারছি, কিন্তু এই শুভবাবু হচ্ছে গিয়ে গ্রামের প্রধান জিকা লাড়কা, বুঝলেন কি না? ওনার খিলাফ কেস লড়া না লড়া তো সমান ব্যাপার। এরকম বলবেন না বাবু, আমাদের একমাত্র মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে বাবু। দারোগা বাবু, দরকার পড়লে আমি বড় বাবুর বাড়িতে কাজ চাইরে দেবো বাবু, নুন ভাত খেয়ে বেঁচে থাকবো, কিন্তু এর বিচার আমাদের চাই বাবু। আমাদের মেয়েটাকে বাঁচান আপনারা বাবু। আপনি যদি দুসরা কোনো কেস আমার কাছে আনতেন, আমি নিশ্চয়ই আপনার মদত করতাম, কিন্তু প্রধান বাবুর খেলাফ পারবো না। চেষ্টা বৃথা দেখে বাড়িমুখী হলেন চারুর বাবা। ফিরে এসে তিনি দেখেন চারুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। চারু, দরজা খোল মা। গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা জোরে ধাক্কা দিয়ে দরজাটা ভেঙে ফেললেন তিনি। কিন্তু ভেতরে ঢুকে যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। একটা প্রদীপ জ্বলছে, সিলিং ফ্যান থেকে একটা দড়ি দিয়ে ঝুলছে চারুর নিথর দেহ। বৃষ্টির ছাঁটে নিভে গেল প্রদীপটা। শহরে ফিরেই সেদিনই শুভর ডিউটি পড়ল এমার্জেন্সি বিভাগে। যথারীতি অ্যাপ্রন এবং অন্যান্য জরুরি সামগ্রী পরে তৈরি হচ্ছে সে। এরপর এমার্জেন্সি ওয়ার্ডে 13 নম্বর বেডে তার ডাক পড়ল। গ্লাভসটা কোনো রকমে টাইট করতে করতে বেডের পাশে এসে দাঁড়ায় শুভ। বেডের উপর শুয়ে রয়েছে 21 বছরের এক যুবতী, নাম মাধবী সেন। শ্বাস নিতে যথারীতি কষ্ট হচ্ছে তার, কিন্তু প্রাথমিক চিকিৎসা করতে গিয়ে থরথর করে হাত কেঁপে উঠল শুভর। তার কপালে বিন্দু বিন্দু ঘামের সঞ্চার হয়েছে। কিন্তু একটা পেশেন্টকে চেক আপ করতে গিয়ে এত ভয় কেন পাচ্ছে এই তরুণ ডাক্তার? কাঁপা গলায় শুভকে বিড়বিড় করতে শোনা যায়, চারু,
তুই এসেছিস চারু? আমাকে ক্ষমা করে দিস রে চারু। তোর তোর গলায় ওটা কিসের দাগ? কিচ্ছু হতে দেবো না আমি তোকে চারু। সিস্টার, সিস্টার, অক্সিজেন মাস্ক কোথায় সিস্টার? এ কি প্রলাপ বকে চলেছে শুভ? মাধবী সেনের মধ্যে সে কি নিজের চারুকে দেখতে পাচ্ছে? হয়তো অপরাধবোধ জিনিসটা এতটাই নির্দয় হয় যা মানুষকে তার সমস্ত ভালো খারাপের হিসেব একদিন বুঝিয়ে দেয়। সে প্রাণ ভক্ষক না রক্ষক তার তোয়াক্কা করে না। স্যার, অক্সিজেন মাস্কটা। মুহূর্তের মধ্যে পিছনে ঘুরে যা দেখলো তাতে পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল শুভর কাছে। চারুর মুখে মাস্ক পরিয়ে দিচ্ছে স্বয়ং চারুই। এও কি সম্ভব? চারু, তুই এখানে? তাহলে বেডে ওটা কে? এটা কি হচ্ছে আমার সাথে? মাগো! আতঙ্কে বেসামাল হয়ে হাতের স্ট্রেথোটা ফেলে দিয়ে ওয়ার্ড থেকে উন্মাদের মতো ছুটে বেরিয়ে গেল শুভ। সামনে যাকেই দেখছে তার মনে হচ্ছে চারু যেন তার দিকে এক দৃষ্টে তাকিয়ে অট্টহাস্যে ফেটে পড়ছে। অপরদিকে এমার্জেন্সি ওয়ার্ডে 13 নম্বর বেডে নিথর হয়ে পড়ে রয়েছে ওই যুবতীর দেহটি। পাশে ভাইটাল মনিটরে ভেসে উঠল একটা ফ্ল্যাট লাইন। মাধবী সেন মৃত, চুলগুলো এলোমেলো, মুখ ফ্যাকাশে, গলায় কালো একটা দাগ। কিন্তু এসবের মধ্যেও যা সবচেয়ে অস্বাভাবিক দেখালো তা যেন অদৃষ্টে আগে থেকেই লেখা ছিল। মাধবী সেনের ডান হাতের তর্জনীটা তাক করে আছে ডাক্তার শুভজিৎ বিশ্বাসের চেয়ারের দিকে। শুনছিলেন কলির অভিশাপ। কলি শব্দটি শুনলে শ্রোতার মনে একাধারে যেমন সঞ্চারিত হতে পারে নতুন প্রাণের সম্ভাবনা, ঠিক তেমনি মানব সভ্যতার ইতিহাসের এই অন্তিম যুগ কলির হাত ধরেই নিষ্পাপ প্রাণীর ভবিষ্যৎ ঘুচে যায় অনিশ্চয়তার অন্ধকারে। কলির যে অভিশাপ তা বাধ্য করে শুভর মতো ব্যক্তিত্বকেও অশুভ শক্তির প্রলোভনে প্রেম স্বরূপ পবিত্র সত্তাকে হিংস্র পাশবিক লালসার রূপ দিতে। অন্যদিকে চারুর মতো নিষ্পাপ অভাগিনী মেয়েকে মেনে নিতে হয় যে সুদর্শনধারীকে সব একদিন ভরা সভায় দ্রৌপদীকে মুড়ে দিয়েছিলেন বস্ত্রে, রক্ষা করেছিলেন পাঞ্চালীর সম্মান। সেই দেবতারই উত্তরসূরি স্বরূপ ডাক্তার কখন যে আসরিক মাদকতায় মত্ত হয়ে কেড়ে নেয় জীবনধারার বাহক বীজ অঙ্কুরোদ্গমের এই শেষ সম্ভাবনাটিকেও। আর দেবুর মতো হাজারো অজপাড়া গাঁয়ের ছেলেরা এভাবেই হারিয়ে যায় গল্পের কোনো এক পাতা অসম্পূর্ণতার বিরহ বেদনার সঙ্গে নিয়ে। হয়তো বিষ্ণুর দশম অবতারও হার মানে এই অভিশাপের কাছে।